জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে, জানালো ইরানের সর্বোচ্চ নেতা। ধন্যবাদ আল্লাহ, জঘন্য ট্রাম্প বিদায় নিচ্ছেন, বলল রুহানি। আমাকে টাকা দিয়ে কেনার লোক এখনও জন্মায়নি। উইঘুর মুসলিমদের দাস বানিয়েছে চীন। মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে সমালোচনার মুখে মোদি। বন্ধ হচ্ছে না সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। সৌদি ডিপার্টমেন্ট সেন্টারে নির্যাতনের শিকার শত শত অভিবাসী, জানালো HRW। ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার খবর নাকচ ইন্দোনেশিয়ার। এবং কিডনি বিক্রি করতে পত্রিকায় বিজ্ঞাপন ঋণগ্রস্ত কাশ্মীরি যুবকের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। হত্যার নির্দেশদাতা ও এর সাথে জড়িতদের বিচার করা হবে। বুধবার শহীদ জেনারেল কাশেম সোলাইমানি ও আবু মাহদি আল মোহান্দিসের পরিবারের সদস্যরা সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতার সাথে ওই বৈঠকে কাশেম সোলাইমানির কয়েকজন সহযোদ্ধা এবং শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির সদস্যরাও যোগ দিয়েছিলেন। শহীদ সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বোচ্চ নেতা আরও বলেন, কাশেম সোলাইমানি হচ্ছেন জাতীয় বীর। তিনি শুধু ইরান নয়, গোটা মুসলিম উম্মাহর মহান বীর। খামেনি বলেন, শহীদ সোলাইমানি ছিলেন সাহসী, প্রতিরোধী, বিজ্ঞ, আত্মত্যাগী এবং মানবপ্রেমী। তার মাঝে ছিল আধ্যাত্মিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য, কিন্তু তিনি কখনোই অন্যকে দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছু করতেন না। তিনি বলেন, জীবিত ও শহীদ উভয় অবস্থায় সোলাইমানি সাম্রাজ্যবাদীদের জন্য পরাজয় ডেকে এনেছে। ইরাক ও ইরানে শহীদ সোলাইমানি ও শহীদ মোহান্দিসের শোক অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি সাম্রাজ্যবাদীদের নরম যুদ্ধের জেনারেলদেরকে হতভম্ব করে দিয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, এটি ছিল আমেরিকার গালে চরম চপেটাঘাত। এরপর ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আরেকটি চপেটাঘাত করেছে ইরান। এর চেয়েও বড় চপেটাঘাত হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সাম্রাজ্যবাদীদের ফাঁকা অহংকার চুরমার করে দেওয়া। এর জন্য বিপ্লবী তরুণ সমাজ ও মুবিন প্রতিভাবানদের উদ্যোগ ও সাহসিকতা প্রয়োজন। এই শক্ত চপেটাঘাতের আরেকটি অংশ হলো এই অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করা। এজন্য বিভিন্ন জাতির সাহসিকতা এবং প্রতিরোধমূলক নীতি প্রয়োজন। 16 ডিসেম্বর বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য এক গর্বের দিন, মহা উৎসবের দিন। 1971 সালে এই দিনে মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ আত্মত্যাগ আর দুর্দণ্ড প্রতাপে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের এই বিজয়ে সহযোগিতা করেছিল প্রতিবেশী ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাদেরও অনেক সেনা প্রাণ হারিয়েছেন। কিন্তু এই বলে এটিকে শুধু ভারতীয়দের লড়াই বা একমাত্র তাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনটা বলার উপায় নেই। অথচ অনেক ভারতীয়দের চোখে এখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ মাত্র। এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে বাংলাদেশিদের মনে। বুধবার বাংলাদেশের বিজয় দিবসে সেই বিতর্কে আবারও উস্কে দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে শুধু ভারতের বিজয় উল্লেখ করে তুপের মুখে পড়েছেন তিনি। 1971 সালের এই দিনে পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। এ উপলক্ষে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয় বাংলাদেশ ভারত উভয় দেশেই। বাংলাদেশের মতো এদিন ভারতেও শ্রদ্ধা জানানো হয় যুদ্ধে নিহত শহীদদের। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার দিল্লির স্বর্ণিম বিজয় মশালে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি এক টুইটে তিনি বলেছেন, বিজয় দিবসে আমরা সশস্ত্র বাহিনীর অবিচল সাহসকে স্মরণ করছি, যা 71-এর যুদ্ধে আমাদের জাতির জন্য একটি চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। এই বিশেষ বিজয় দিবসে জাতীয় স্মৃতিস্তম্ভে স্বর্ণিম বিজয় মশাল জ্বালানোর সম্মান পেলাম। টুইটে একবারও বাংলাদেশ বা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করেনি নরেন্দ্র মোদী। এ নিয়ে খেপেছেন অনেক বাংলাদেশি। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ না করে শুধু ভারতীয় সেনাদের সম্মান জানানোয় তীব্র ভাষায় ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে উল্লসিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, আমরা বাইডেনের আগমনে উৎফুল্ল নই, কিন্তু ট্রাম্পের বিদায়ধ্বনি বেজে যাওয়ায় দারুণ খুশি। বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ধন্যবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুক্তরাষ্ট্রের জঘন্যতম ব্যক্তি বিদায় নিচ্ছেন। ওনার মেয়াদের শেষ কয়েকদিন চলছে। অনেকে বলছেন বাইডেনের আগমনে আমরা অত্যধিক উল্লসিত, কিন্তু তা নয়। ট্রাম্প যাচ্ছেন, এই কারণেই আমাদের এই আনন্দ।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ইরানের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল ওয়াশিংটনের। গত 4 বছরের উত্তেজনাপূর্ণ সময় পেরিয়ে এবার নতুন শুরুর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন তিনি চান ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে। ক্ষমতায় আসার পর থেকেই তেহরানের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প। 2018 সালে একতরফাভাবে তেহরানের সাথে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে দুদেশের। এবছরে জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় বাগদাদের বিমানবন্দরে ইরানের সেনাকর্তা জেনারেল কাশেম সোলাইমানি মারা যান। পরে ইরানও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। এরপরই আমেরিকা বা মার্কিনীদের উপর আক্রমণ করতে ইরানের 32টি জায়গায় সামরিক হামলা চালানো হবে বলে হুমকি দিয়ে থাকে ট্রাম্প। এমনকি ইরান যাতে করোনা ভ্যাকসিন কিনতে না পারে সে ব্যাপারেও ট্রাম্প নাকি চক্রান্ত করেন। বুধবার হাসান রুহানি এমন অভিযোগও করেছেন। এই সমস্ত কারণে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ইরান। সেই সাথে ট্রাম্পের পরাজয়ে নিজেদের উল্লাসও গোপন রাখতে চায়নি সেদেশের প্রশাসন। পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। হিন্দু ও মুসলিম ভোট ব্যাংক ভাগাভাগি নিয়ে এবার তৃণমূল, বিজেপি এবং AIMIM এর মধ্যে বিতর্ক চলছে। মঙ্গলবার জলপাইগুড়িতে কর্মী সভা বিজেপি ও মিমকে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তুলোধুনো করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন বিজেপি মিমের মধ্যে আঁতাত রয়েছে। এবার সেই অভিযোগের পাল্টা দিলেন মিম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি। বললেন তাকে কেনার মতো মানুষ এখনও জন্মায়নি। এদিন হায়দ্রাবাদের এই সংসদ সদস্য সংবাদ সংস্থা ANI-কে বলেন টাকা দিয়ে আসাদুদ্দিন ওয়াইসিকে কেনার মতো লোক জন্মায়নি। তার অভিযোগ ভিত্তিহীন এবং তিনি দিশেহারা হয়ে গিয়েছেন। তিনি নিজের ঘর বাঁচাক আগে। ওনার দলের একাধিক নেতা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন। এমন ভিত্তিহীন কথা বলে তিনি বিহারের যে মানুষ আমাদের ভোট দিয়েছেন তাদের অপমান করেছেন। সম্প্রতি বিহার নির্বাচনে বাংলা সীমান্ত বরাবর একাধিক মুসলিম অধ্যুষিত আসনে প্রার্থী দেয় মিম। 5টি আসনে জয়লাভ করে তারা। এরপরই পশ্চিমবঙ্গ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছে ওয়াইসি। এরপরই জলপাইগুড়িতে বিজেপি ও মিমের আঁতাত নিয়ে মমতার আক্রমণ সংখ্যালঘু ভোট ভাগাভাগি করার জন্য একটা দলকে ডেকে নিয়ে এসেছে। এখানে ওরা কয়েকটাকে জোগাড় করেছে, বিজেপি ওদের টাকা দেয়। দেখেছেন তো বিহারে ওরা কি করেছে। চীনের জিনজিয়াং প্রদেশের উইগুর মুসলিমদের বলপূর্বক দাসে পরিণত করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসির সাম্প্রতিক এক রিপোর্টে উঠেছে এমন ভয়ঙ্কর তথ্য। এতে বলা হয় জোর করে উইগুর মুসলিমদের দিয়ে তুলা চাষ করছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তবে বেজিংয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এই অভিযোগ সামনে আসার পর আঙুল উঠেছে বিশ্বের প্রথম সারির কয়েকটি জুতো ও পোশাক প্রস্তুতকারক সংস্থার দিকে। সেন্টার ফর গ্লোবাল পলিসির রিপোর্টে বলা হয়েছে 2018 সালে 5,70,000 উইগুর মুসলিমকে তুলা চাষে বাধ্য করা হয়েছিল। যে কায়দায় তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছিল তাদের সঙ্গে। জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের সঙ্গে চীন প্রশাসনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে সরব বহু অধিকার রক্ষা সংস্থা। এই ইস্যুতে জাতিসংঘকেও দফায় দফায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়েছে বেজিং। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এ প্রসঙ্গে চীনের সমালোচনা করেছিল। তবে দাসত্বের বিষয়টি এই প্রথম সামনে এলো। জিনজিয়াং প্রদেশে গোটা বিশ্বের 20% তুলা উৎপাদন হয়। চীন এই তুলা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। অ্যাডিডাস, নাইকো, গ্যাপের মতো সংস্থা জিনজিয়াং প্রদেশের তুলা কেনে। অধিকার সংগঠনগুলোর বক্তব্য এই সংস্থাগুলো সব জেনেও চীন থেকে তুলা কেনে। অবিলম্বে এটি বন্ধ করা উচিত। করোনার কারণে বন্ধ হচ্ছে না সৌদি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতি বছর নেই এবারও বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ এবং হারামাইন শরীফাইনের খাদেম সালমান বিন আব্দুল আজিজ এর অনুমোদন দিয়েছেন। এতে পবিত্র কোরআন মুখস্থ, তিলাওয়াত ও ব্যাখ্যার জন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা হবে পবিত্র রমজান মাসে। এর দায়িত্বে থাকবে দেশটির ইসলাম বিষয়ক দাওয়া ও গাইডেন্স মন্ত্রী। আরব নিউজ জানিয়েছে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিজয়ীদের মোট 32,34,000 রিয়াল পুরস্কার দেওয়া হবে। সৌদির ইসলামিক বিষয়ক দাওয়া ও গাইডেন্স মন্ত্রী শেখ ডক্টর আব্দুল লতিফ আল শেখ বলেন, সৌদি সরকার সর্বদা কোরআন মুখস্থ এবং কোরআন তেলাওয়াত, তাফসির এবং এর জ্ঞান প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়েছে। গত 20 বছর ধরে কোরআন প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এর কারণে সৌদি নাগরিকদের অন্তরে কোরআনের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। নির্যাতন বা মারধর করা হয়েছে এমন কয়েকজনকে উদ্ধৃত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ রিয়াদে কয়েকশো অভিবাসীকে নোংরা পরিবেশে আটকে রেখেছে, যাদের বেশিরভাগই ইথিওপিয়ার। এই কেন্দ্রে আটকে রাখা ব্যক্তিদের অধিকাংশই ইথিওপিয়ার হলেও আফ্রিকাও ও এশিয়ার অন্যান্য দেশের অভিবাসীরাও রয়েছেন। বৈধ আবাসনের অনুমতি না থাকায় তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে রাখা হয়েছে ফেরত পাঠানোর অপেক্ষায়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, বন্দীরা বলছিল তাদেরকে অত্যন্ত জনাকীর্ণ কক্ষে আটকে রাখা হয়েছে এবং
রাবারযুক্ত ধাতব রড দিয়ে রক্ষীরা তাদেরকে নির্যাতন ও মারধর করেছেন, যার ফলে অক্টোবর ও নভেম্বরের মধ্যে কমপক্ষে 3টি হেফাজতের মৃত্যু অভিযোগ উঠেছে। HRW জানায় তারা গত মাসে আটক অবস্থায় 7 ইথিওপীয় এবং সদ্য ফেরত 2 ভারতীয়দের সাথে কথা বলেছে। তারা সবাই বলেছে অন্য আরও 350 জনের সাথে তাদেরকে ডিটেনশন সেন্টারে একটি ছোট্ট কক্ষে আটকে রাখা হয়েছে। আটককৃতদের 2 জন বলেছে তাদেরকে 1 বছরের বেশি সময় আটকে রাখা হয়েছিল। আটককৃতরা জানিয়েছে কোভিড-19 বিস্তার রোধে সেখানে কোনো সুরক্ষা গ্রহণ করা হয়নি, বরং ভিতরে অনেকের করোনা ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। অভিবাসীরা জানায় তাদের শোয়ার ঘর পর্যন্ত পর্যাপ্ত জায়গা ছিল না, তাই তাদের কিছু সংখ্যক দিনের বেলায় ঘুমায় এবং অন্যরা রাতের বেলায়, যেখানে কোনো তোষক ও সরবরাহ করা হয়নি। প্রতিবেদনের সাথে প্রকাশিত ভিডিও ফুটেজে কয়েক ডজন অভিবাসীকে অত্যন্ত আড়াআড়িভাবে সারি করে ঘুমাতে দেখা গেছে। কতজনকে দেখা গেছে আবর্জনা স্তূপের পাশে ঘুমাতে, যেটাকে টয়লেট বলে মনে হচ্ছিল। ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইন্দোনেশিয়া খুব শিগগিরই সম্পর্ক প্রতিষ্ঠা করবে বলে ইসরায়েলের গণমাধ্যম যে খবর দিয়েছে তার নাকচ করে দিয়েছে জাকার্তা। ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউফু জাউজাসিয়া মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার কোনো সম্ভাবনা নেই এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো ইসরায়েলের সাথে যোগাযোগ করেনি। ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়ার যে পররাষ্ট্র নীতি রয়েছে তা মূলত দেশের সংবিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। ইসরায়েলি ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট অজ্ঞাত একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে বলেছে, ওমান এবং ইন্দোনেশিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। এরপর ইন্দোনেশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেইকু ফাইজাসিয়া এসব কথা বলেন। জেরুজালেম পোস্টকে এই সূত্র আরও বলে, ইন্দোনেশিয়া এবং ওমান ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে দেশ দুটি ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। আগামী 20 জানুয়ারি ট্রাম্প বিদায় নেবেন। দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনের জনগণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক। দেশটি সবসময় ইসরায়েলের সাথে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার কথা নাকচ করে এসেছে। গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফিলিস্তিনিদের প্রতি তার দেশের অখণ্ড সমর্থনের কথা ঘোষণা করেন। ঋণে জর্জরিত এক কাশ্মীরি যুবক নিজের কিডনি বিক্রি করতে চাইছেন। কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন পত্রিকার পাতায়। বিজ্ঞাপনে সাবজার আহমেদ খান নামে 28 বছরের ওই যুবক লিখেছেন, 90 লাখ রুপির ঋণের বোঝা আমার মাথায়। এই অবস্থায় বিষয়টি বেআইনি জেনেও নিরুপায় হয়ে কিডনি বেচার বিজ্ঞাপনটি দিতে হয়েছে। শ্রীনগর ভিত্তিক একটি কাশ্মীরি পত্রিকায় তিনি সোমবার কিডনি বিক্রির ও বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে 24 ঘন্টার মধ্যে 5 জন তার সঙ্গে কিডনি কেনার জন্য যোগাযোগ করে বলে খবরে বলা হয়েছে। এভাবে কিডনি বিক্রি করা ভারতে নিষিদ্ধ। এই ধরনের বিজ্ঞাপন প্রচারও আইনসম্মত নয়। কাশ্মীরের দক্ষিণাঞ্চল জেলা অনন্তনাগের নুসুগ্রামের বাসিন্দা সাবজার আহমেদ খান নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন। গত 5 বছরের 5 আগস্ট ভারতের সংবিধান থেকে 370 ধারা বাতিলের পর বিশেষ মর্যাদা রহিত করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকে কর্মসংস্থান হারিয়ে সাবজারের মতো বহু যুবক মানবেতর জীবনযাপন করছেন। একদিকে রাজনৈতিক অচলাবস্থা, অন্যদিকে লকডাউনের ফলে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এর ফলে তার 90 লাখ টাকা ঋণ হয়ে যায় সাবজারের। এ কারণে দিশেহারা হয়ে তিনি শেষ পর্যন্ত কিডনি বেচার সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমে জানানো হয়েছে।